হয়তো প্রেসক্রিপশনে সেফিক্সিম সেফিক্সিম নামটা দেখেছেন বা অনেকের কাছেই এই নামটা বেশ পরিচিত। এটা কিন্তু খুব কমন একটা অ্যান্টিবায়োটিক। কিন্তু আমরা কি জানি এটা ঠিক কিভাবে কাজ করে বা এটা ব্যবহারের আসল নিয়মগুলো কি? চলুন আজ এই সোর্স মেটেরিয়াল ধরে সেফিক্সিম সম্পর্কে একেবারে পরিষ্কার একটা ধারণা নেওয়া যাক। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। কারণ সব ইনফেকশনের কারণ তো এক না, তাই চিকিৎসাও এক হতে পারে না। এই সহজ পার্থক্যটা জানা থাকলে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমেই যে ব্যাপারটা একদম পরিষ্কার করে নেওয়া দরকার, সেফিক্সিম কিন্তু শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে। মানে আমাদের যে সাধারণ সর্দি কাশি বা ফ্লু হয় সেগুলো তো ভাইরাসের কারণে হয়, তাই না? সেখানে এই অ্যান্টিবায়োটিকের আসলে কোনো কাজই নেই। ভাইরাসের ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াটা শুধু যে কাজেই আসবে না তাই নয়, বরং এটা শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, সেফিক্সিম ঠিক কিভাবে এই ব্যাকটেরিয়াগুলোকে শেষ করে? চলুন এর কাজের পদ্ধতিটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, এই স্লাইডের লাইনটাই হলো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। কোষ প্রাচীর তৈরিতে বাধা, কথাটা একটু কঠিন লাগছে তাই না? একদম চিন্তা করবেন না। চলুন পরের স্লাইডে একটা দারুণ উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে ফেলি। ভাবুন তো, একটা ব্যাকটেরিয়া হলো একটা দুর্গের মতো, আর তার কোষ প্রাচীর বা সেল ওয়াল হলো সেই দুর্গের দেয়াল। এখন সেফিক্সিম কি করে? ও গিয়ে ওই দেয়াল তৈরির যে সাপ্লাই লাইন সেটাকেই বন্ধ করে দেয়। ফলে দেয়ালটা দুর্বল আর অসম্পূর্ণ হয়ে পড়ে, আর সামান্য চাপে পুরো দুর্গটা ব্যাকটেরিয়াটা হুড়মুড় করে ভেঙে পড়ে। এই স্লাইডে ঠিক এই প্রক্রিয়াটাই খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো আমরা তো দেখলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু এর থেকে সেরা ফল পেতে হলে আর নিরাপদ থাকতে হলে কিন্তু কিছু নিয়ম মেনে চলাটা খুবই জরুরি। চলুন এর সঠিক ডোজ আর ব্যবহারের নিয়মগুলো কি তা একবার দেখে নিই। সাধারণত সেফিক্সিমের কোর্স হয় 7 দিনের। এই সংখ্যাটা মনে রাখা খুব দরকারি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইনফেকশনের ধরন বুঝে ডাক্তার হয়তো 14 দিন পর্যন্ত দিতে পারেন, তবে সেটা পুরোপুরি ডাক্তারের পরামর্শেই হবে। আর এই কথাটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে বোধহয় সবচেয়ে জরুরি। প্রায় কি হয়, আমরা 2-3 দিন ওষুধ খাওয়ার পর একটু ভালো বোধ করলেই ব্যাস ওষুধ খাওয়া বন্ধ করে দিই। কিন্তু এটা যে কত বড় একটা ভুল, কারণ এতে কিছু চালাক ব্যাকটেরিয়া কিন্তু শরীরে বেঁচে যায়। আর এই বেঁচে যাওয়া ব্যাকটেরিয়াগুলো পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তখন কিন্তু এদেরকে হারানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তাই কোর্সটা শেষ করা কিন্তু মাস্ট। এই স্লাইডে বিভিন্ন বয়স আর শারীরিক অবস্থার জন্য একটা সাধারণ ডোজের ধারণা দেওয়া আছে। যেমন ধরুন, প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 200 থেকে 400 মিলিগ্রাম। তবে কার জন্য ঠিক কোনটা লাগবে সেটা কিন্তু একমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তারই ঠিক করে দিতে পারবেন। তাই সবসময় নিজের প্রেসক্রিপশনটাই ফলো করতে হবে। যে কোনো ওষুধেরই কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সেফিক্সিমও এর বাইরে নয়। এই অংশটা কিন্তু ভয় দেখানোর জন্য না, বরং সচেতন থাকার জন্য, যাতে দরকার পড়লে আমরা ঠিক সময়ে ব্যবস্থা নিতে পারি। সবচেয়ে কমন যে সাইড এফেক্টটা দেখা যায় সেটা হলো ডায়রিয়া। তবে এটা সাধারণত ওষুধের কোর্স শেষ হলে নিজে থেকেই ঠিক হয়ে যায়। স্লাইডে যে অন্য সমস্যাগুলোর কথা বলা আছে, যেমন পেটে ব্যথা বা বমি ভাব, সেগুলো হতে পারে, তবে সাধারণত সেগুলো মারাত্মক কিছু হয় না। কিন্তু এই লক্ষণগুলো কিন্তু সাধারণ নয়। এগুলো হলো সিরিয়াস অ্যালার্জিক রিঅ্যাকশনের লক্ষণ। যদি ত্বকে র্যাশ, চুলকানি বা শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো কোনো সমস্যা হয়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে, আর সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আরও কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে সেফিক্সিম ব্যবহারের সময় একটু বেশি সতর্ক থাকতে হয়, কারণ দুটোর মধ্যে একটা ক্রস অ্যালার্জির সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিংয়ের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ একদমই নয়। চলুন এতক্ষণের লম্বা আলোচনা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আরেকবার চট করে ঝালিয়ে নেওয়া যাক। এই স্লাইডগুলোতে থাকছে কিছু কুইক টিপস। তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে, কোর্স শেষ করতেই হবে, সম্ভব হলে খাবারের সাথে খেতে হবে, সমস্যা না কমলে ডাক্তারকে জানাতে হবে, আর ওষুধটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে। এই সহজ নিয়মগুলো মানলেই কিন্তু সবচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব। আর কি একদম করা যাবে না? কোনো ডোজ মিস করা যাবে না,
সাধারণ সর্দি কাশির জন্য তো একদমই খাওয়া যাবে না, আর যদি জানা থাকে যে এই গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে তাহলে তো এটা পুরোপুরি এড়িয়ে চলতে হবে। এগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই পুরো আলোচনার শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে চলে আসে। যখন কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলভাল রোগে বা কোর্স শেষ না করে অ্যান্টিবায়োটিক খায়, তখন এর আসল পরিণতিটা কি হয়? উত্তরটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এর ফলে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নামের একটা গ্লোবাল স্বাস্থ্য ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলি। এর মানে হলো ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে এই ঔষধের বিরুদ্ধে নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা তৈরি করে ফেলে, আর একটা সময় আসে যখন এই শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলো আর কোনো কাজেই আসে না। তাই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার শুধু নিজের জন্য না, এটা আমাদের সবার জন্য একটা সামাজিক দায়িত্ব।